ও বেচারি, ওর কত বড় সাহস! তোর পা লম্বা হয়ে গেছে না? বাড়িতে নিয়ে নিই, তোর পা ছাঁচবো আমি, অসভ্যের বাচ্চা। স্পর্শী আর থামালো না, কিছু বললও না। সরাসরি দৃষ্টি দিল আরশির দিকে। চোখ দুটো বন্ধ করে সবার অগোচরে আলতো মাথা নোয়াতেই সোফা থেকে উঠে দাঁড়ালো আরশি। সাথে সাথেই পেট চেপে ধরে চিৎকার করে বসে পড়ল ফ্লোরে। ও মা গো, আল্লাহ, আমাকে কেউ ধরো। চমকে পিছনে তাকালো পাভেল। স্পর্শী ছুটে গেল দ্রুত। আরশি পেট চেপে ধরে অনবরত চিৎকার করছে। পাভেল হতভম্ব হয়ে গেল। এগিয়ে এসে আরশিকে ধরতেই জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বলল, আমার খুব পেটে ব্যথা হচ্ছে পাবেল ভাই, আমাকে আমাকে একটু রুমে নিয়ে চলুন। স্পর্শী পাভেলের অপেক্ষা না করেই বোনকে টেনে দাঁড় করানোর চেষ্টা করলো। মুহূর্তেই চোখ মুখ খিচিয়ে চিৎকার করে উঠল আরশি। বলল, পারবো না দাঁড়াতে, পারবো না, পেটে চাপ পড়ছে ভীষণ। দ্রুত গতিতে স্পর্শীকে ছাড়িয়ে দূরে সরিয়ে দিল পাভেল। ধমকের সুরে বলল, এভাবেই ধরছো কেন? ও ব্যথা পাচ্ছে না? তোমার সাহায্য লাগবে না, আমি নিচ্ছি ওকে। বলেই আলগোছে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। স্পর্শীও আর দাঁড়ালো না। প্রেমার হাত ধরে টেনে নিজেও পাভেলের পিছু পিছু নিল। রুমের বাইরে প্রেমাকে দাঁড় করিয়ে ভেতরে ঢুকলো। এরই মধ্যে পাভেল দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে নিচে নামলো। স্পর্শী অবাক হয়ে বলল, ও কোথায় গেল? আরশি ঠোঁট টিপে হেসে ফিসফিস করে বলল, রান্নাঘর থেকে গরম পানির পট আনতে গেছে। চিৎকাদুনি কোথাকার! এত চিৎকার করতে কে বলেছে? আমি নিজেই তো ঘাবড়ে গেছিলাম আদৌ সত্যি সত্যি ব্যথা হচ্ছে কিনা ভেবে। আরশি কিছু বলার প্রয়াস করতেই পাভেল ঢুকলো ভেতরে। তাকে দেখতেই আরশি কান্নারত কণ্ঠে বলল, আপু, আজকের রাতটা একটু তুই আমার সাথে থাক না, আমার অনেক ব্যথা করছে। পাভেল পানি নিয়ে এগিয়ে এসে আরশিকে ধরে বলল, লাগবে না, আমি আসি তো। তাছাড়া খুব বেশি দরকার হলে ডেকে নেব, ভয় পেও না, আমি আসি তো। সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু ঘুমানোর চেষ্টা করো। আর কথা বাড়ালো না স্পর্শী। রুম থেকে বেরিয়ে এলো চুপচাপ। এরপর প্রেমার হাত শক্ত করে টেনে আনলো অন্ধকারে। ধমকের সুরে বলল, তোমাকে বাঁচাচ্ছি মানে এটা ভেবো না এসব ফালতু কাজে সায় দিচ্ছি। তুমি নিজের সাথে সাথে আমার ভাইয়েরও মান সম্মান ধুলোয় মিশিয়েছ। এত রাতে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের রুমে একসাথে ধরা পড়েছ, এর মানে জানো? এর মানে অসভ্যতা। শিক্ষা হলে আর দ্বিতীয়বার এই ভুল করবে না। আমার সাথে এসো। দুহাত দিয়ে মাথা চেপে নিচু মুখে খাটের উপর থম মেরে বসে আছে পরশ। স্পর্শী ভেতরে ঢুকতেই বলল, প্রেমা কোথায়? এবার তো ছাড়ো প্লিজ। মেয়েটা এমনিতেই ট্রমার মধ্যে আছে। তোমার কি মনে হয় এখন ওকে কোনো প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দিবে? উল্টো কাঁদবে আরও। তার থেকে বরং ও আজকের রাতটা নিজেকে সামলাক, সকালে গিয়ে আমি সবটা জেনে নেব। এখন ঘুমাও গিয়েও। পরশ শান্ত দৃষ্টিতে স্পর্শীর দিকে চাইল, বলল, ও এখানে ঘুমাবে? অবাক হলো স্পর্শী। বলল, এখানে? সাই জানালো পরশ। বলল, হুম, তুমি ওকে নিয়ে খাটে ঘুমাও। আর তুমি? দীর্ঘশ্বাস ফেলল পরশ। উঠে বারান্দার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, আমার আর ঘুমের প্রয়োজন নেই। মাথা নুইয়ে রুম থেকে বের হলো স্পর্শী। প্রেমার হাত ধরে রুমে নিয়ে এলো। বিছানা ঠিক করে দিয়ে শুইয়ে দিল এক পাশে। গায়ে কম্বল মুড়িয়ে দিয়ে নিচু স্বরে বলল, চুপচাপ ঘুমাও, একদম কাঁদবে না। তোমার কান্নার আওয়াজ শুনলে কিন্তু তোমার ভাই আবার রেগে যাবে। ভয়ের কিছু নেই, যা হওয়ার সকালে হবে। ভাবি আছে তো, এখন ঘুমিয়ে পড়ো। প্রায় 10-15 মিনিট কাটার পরেও ঘুমোতে পারল না স্পর্শী। বিছানা থেকে উঠে প্রেমার দিকে উকি দিতেই দেখল সে ঘুমিয়ে পড়েছে। চোখের পাশটা পানিতে চিকচিক করছে। উঠে এলো স্পর্শী। আলমারির উপর থেকে পাটিটা নিয়ে এগিয়ে গেল ব্যালকনির দিকে। নিচে সেটাকে বিছিয়ে দিয়ে পুনরায় এগিয়ে এলো রুমে। একটা কম্বল আর একটা বালিশ নিয়ে আবার গেল ব্যালকনিতে। পরশ এখনো ঠাই হয়ে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। জোর করে টেনে নিয়ে বসালো স্পর্শী। এরপর কম্বল জড়িয়ে দিয়ে নিজেও ঢুকে পড়ল। শক্ত করে জড়িয়ে বুকে মাথা রেখে বলল, একটু সংযত হও।
আর তোমার ভাইকেও সামলাও। আরশি যে খুব ছোট তাও নয়, আবার যে খুব বেশি বুঝদার সেটাও আমি বোঝাতে চাইছি না, শুধুমাত্র এইটুকুই বলছি যে ওর বয়স আবেগের, ভুল করার। তোমরা দুই ভাই মিলে ওকে মারছো, ধমকাচ্ছ, হুমকি দিচ্ছ, আঘাত করে কথা বলছো। এতে যে সব কিছু সমাধান হবে এমনটাও নয়, বরং উল্টো কিছু ঘটতে পারে। আমি মানছি ও ভুল করেছে, কিন্তু তোমাদের এমন প্রতিক্রিয়ায় যদি অভিমান করে বা ভয় পেয়ে লজ্জায় আবেগের বশে উল্টাপাল্টা কিছু করে বসে, তখন কি করবে? শোনো না, তোমরা একটু নিজেদের সামলাও। আমি ওকে সবটা জিজ্ঞেস করব, আর আমি নিশ্চিত প্রেমা আমাকে সবটা বলবেও। ওর যে গার্ডিয়ান তোমরা দুই ভাই এমনও না, আব্বু আম্মু বেঁচে আছে, প্রেমা তাদের মেয়ে। আমি ওর থেকে সবটা জানি, এরপর আম্মু আব্বুকে জানাও। ওরা সব দেখে শুনে যা ভালো মনে করে তাই করুক, বুঝেছো? মাথা ঠান্ডা করো প্লিজ। ভোরের আলো সদ্য ফুটতে শুরু করেছে। রাতের কালো অন্ধকারযুক্ত আকাশটিতে ধীরে ধীরে লালচে আভা দৃশ্যমিত হচ্ছে। গাছের সবুজ বর্ণ এখনো স্পষ্ট না দেখা গেলেও একটা কালচে পাতার অবয়ব চক্ষু সম্মুখে ফুটে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ফজরের আজান দিয়ে ফেলবে। তার পরক্ষণেই ধরণী সেজে উঠবে আলোয় প্রস্ফুটিত হয়ে। আরামদায়ক একটা আসনের মধ্যে গুটিসুটি পাকিয়ে শুয়ে আছে স্পর্শিয়া। এই আসনটি কোনো বস্তুর তৈরি নয়, বরং এটা রক্ত মাংসে গড়া একটা মানুষের শরীর। অত্যন্ত ছোট্ট প্রশস্ত ডাবল সোফাটাতে স্ত্রীকে মূল্যবান মুক্তার ন্যায় চাপটে বুকের মধ্যেখানে লুকায়িত করে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে পরশ শিকদার। পাশ থেকে যেন গড়িয়ে না পড়ে যায় সেজন্য সুরক্ষা হিসেবে পেঁচিয়ে রেখেছে দুই বাহু দিয়ে পিঠময় আবদ্ধ করে। মোটা কম্বলটা দিয়ে পেঁচিয়ে শক্ত করে দলা পাকিয়ে বেঁধে রেখেছে বক্ষ পিঞ্জরে। তারা শুয়েছিল সেই ব্যালকনিতে শক্ত পাটি বিছিয়ে, কিন্তু এই শীতের রাতে ঠান্ডা হাওয়া ও শিশিরের প্রকোপে যে কোনো সময় গলা ব্যথা বা জ্বর বাড়তে পারে ভেবেই রাত 2টো নাগাদ চলে এসেছে রুমে। ঘুমন্ত স্পর্শীকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিতে গিয়েও শেষে মন সায় দেয়নি। পাশের ডাবল সোফাটার দিকে নজর যাওয়ার পর আর মুহূর্তও দেরি করেনি। এক প্রকার বুকের উপর নিয়ে শক্ত করে কম্বল দিয়ে পেঁচিয়ে ঘুমিয়েছে সেখানেই। শীতের ঠান্ডা সকালে এই পুরুষালী বুকের ওম ছেড়ে একদম উঠতে মন চাইছে না স্পর্শীর, কিন্তু উঠতে হবে। রাতের ঝামেলা দ্রুত মেটাতে হবে। যে অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর ঘটনা প্রেমা ঘটিয়েছে তাতে পরশ বা পাভেলের ঘুম ভাঙার সাথে সাথে এই বাড়ি ত্যাগ করতে হবে। সে সময় কথা বলার সময়টুকুও পর্যন্ত পাওয়া যাবে না। কোনো রকম আলগোছে স্বামীর দৃঢ় বন্ধন হতে মুক্ত হলো স্পর্শী। কপালে আলতো ঠোঁট ছুঁয়ে গায়ে চাদর পেঁচিয়ে বেরিয়ে কক্ষ ত্যাগ করে। আশেপাশে না তাকিয়েই এই ভোরবেলা চলে এলো শোভামের কক্ষের সামনে। কিছু সময়ের পার্থক্য নিয়ে ধীরে ধীরে দরজা ধাক্কাতে লাগলো স্পর্শী। শোভাম ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে দরজা খুলল। স্পর্শীকে এই 4:30 সময় দেখে আশ্চর্য হলো। কণ্ঠে সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো, আবার কি কিছু হয়েছে? উত্তর দিল না স্পর্শী। দ্রুত পায়ে ঢুকে গেল রুমের ভেতরে। সুইচ বোর্ড খুঁজে লাইট জ্বালিয়ে শোভামের সামনাসামনি বসলো। কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে তাড়া দিয়ে বলল, যা জিজ্ঞেস করছি সোজাসাপটা উত্তর দেবে। এমনিতেও ঘুম ভাঙার সাথে সাথে শিকদার বাড়ি যেতে হবে, তখন আর জিজ্ঞেস করার সুযোগ পাবো না। শোভাম অবাক হলো না। স্পর্শী যে তাকে কাল রাতের ঘটনা নিয়ে কিছু জিজ্ঞেস করবে এ ব্যাপারে সে নিশ্চিত ছিল। স্পর্শী নিজের কাছে কোনো জড়তা রাখলো, সোজাসাপটা গলায় বলল, আমি জিজ্ঞেস করব না যে প্রেমা কেন গত রাতে তোমার রুমে এসেছিল বা কী জন্য এসেছিল, কারণ তুমি কথা অনেক ঘোরাবে। আমি শুধু জানতে চাই ও তোমার রুমের সামনে আসার পরেও কেন তুমি ওকে তাড়িয়ে দাওনি, কেন তুমি উল্টো দরজা বন্ধ করেছিলে ওকে ভেতরে নিয়ে। এরকম প্রশ্ন মোটেও আশা করেনি শোভাম। ভেবেছিল হয়তো প্রেমা কেন এসেছে সেই ব্যাপারে জিজ্ঞেস করবে। এর উত্তরও ভেবে রেখেছিল শোভাম।
প্রেমাকে জিজ্ঞেস করো এটুকু বলে পাঠিয়ে দেবে, কিন্তু এমন তেরা প্রশ্ন যে করবে সেটা ভাবেনি। পুরো প্রশ্নটাতে কাঠগড়ায় শোভামকেই দাঁড় করিয়েছে। চুপ করে অন্যদিকে তাকিয়ে এড়িয়ে গেল প্রশ্নটি, কিন্তু স্পর্শী টলল না। বলল, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? প্রেমা না হয় আবেগের বশে তোমার রুমে এসেছে, ও তোমাকে পছন্দ করে বলে, কিন্তু তুমি কেন ওকে বের করে দাওনি? পশিয়া ঘুমাবো আমি, বের হও এখন, আমি কোনো উত্তর দিতে বাধ্য নই। স্পর্শী ভ্রুকুচকে ফেলল, শক্ত হয়ে বসেই রইল সেখানে। সেই দৃষ্টির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো শোভাম। স্পর্শী যে প্রশ্নের উত্তর না নিয়ে যাবে না এটা ওই দৃষ্টিতেই লিপিবদ্ধ। রেগে জেদ নিয়ে পূর্বের মতো বলল, আরশিও তো আবেগে পড়ে গভীর রাতে পালিয়ে গিয়েছিল পাবেলের কাছে, ও কেন তাড়িয়ে দেয়নি? তাচ্ছিল্যের হাসি হাসল স্পর্শী। বলল, ফালতু যুক্তি। আমাকে কি পাভেল শিকদার পেয়েছো যে যা তা বোঝাবে? পাভেল ওই দিন তাড়িয়ে দেয়নি, কারণ ও আরশিকে ভালোবাসতো, আর ও যেমন ওকে নিয়ে পালিয়ে গিয়ে কলঙ্কিত করেছে, ঠিক সেভাবে লোক মুখের বিষাক্ত কথা থেকে বাঁচাতে বিয়ে করে সম্মানও দিয়েছে। এবার তুমি বলো তোমার উদ্দেশ্য কি? তুমিও কি পাভেলের মতো প্রেমাকে ভালোবাসো? বিয়ে করবে ওকে? হচ্ছে না, মন মতো কিছুই হচ্ছে না। কাঁচা ঘুম ভাঙিয়ে এমন জ্বালাময়ী প্রশ্নোত্তর নেওয়া খুবই বিরক্তিকর। ধমক দিয়ে বলল, অহেতুক কথা বলো না, এমন কিছুই হবে না। নিজেকে শান্ত করলো স্পর্শী। এভাবে কথা বললে উত্তর পাওয়া অসম্ভব। সে আবারও বসলো, ভাইয়ের কাছে বসে শান্ত স্বরে বলল, ভাইয়া শোনো, সরাসরি উত্তর দাও। বিষয়টা এখন আর তোমার আর পরশ শিকদারের মধ্যে রেশারেশির মতো সম্পর্কে নেই। এখানে প্রেমা আছে, ওর কথা ভাবো। বেচারি বড্ড আবেগী, তোমাকে পছন্দ করে। ও কাল রাতে খুব বড় একটা ভুল করে ফেলেছে। হয়তো তুমি পাশ কাটিয়ে নিশ্চিন্তে চলে যেতে পারবে, কিন্তু ও পারবে না, বিশাল আঘাত পাবে। দেখো, তুমি যদি ওকে পছন্দ নাই করো তাহলে এতটা প্রশ্রয় কেন দিলে? কি জন্য? শুধু কি আরশি আর আমার জন্য? যদি সেরকম কিছু হয় তাহলে এখনই আমাকে বলো। শোভাম গম্ভীর চিত্তে অন্যদিকে তাকিয়ে গমগমে আওয়াজে বলল, কারোর সাথে শত্রুতা জোড়ে আমি কখনো তার বোনকে ব্যবহার করব না, আর এই শিক্ষা শোভম সর্দার কখনো পায়নি। তবে শিকদারদের হাড়ে হাড়ে এরকম কাপুরুষতার অস্তিত্ব আছে। স্পর্শী চোখ বন্ধ করে পরবর্তী চাল সাজিয়ে নিল। অনেকক্ষণ ভেবেচিন্তে ভাবুক স্বরে বলল, যদি প্রতিশোধ নিতে প্রেমাকে প্রশ্রয় না দিয়ে থাকো তাহলে কারণ কি ছিল? আমি কি ধরে নেব তাহলে তুমিও প্রেমাকে পছন্দ করো, সেই জন্যই কি বাধা দাওনি? চমকে উঠল শোভাম, বলল, সেরকম কোনো বিষয়ই না। আমি কেন পছন্দ করতে যাব? ওই মেয়ে ফালতু বকবে না, অনেক হয়েছে, এবার যাও। স্পর্শী মেনে নিল, বলল, বেশ, এমনিতেও কাল যা ঘটেছে তাতে প্রেমার কলঙ্ক রটতে সময় লাগবে না। বাড়িতে কথা হয়েছে ওরা দ্রুতই ওর বিয়ে দিয়ে দিবে। বাচ্চা মেয়ে, আবেগী বয়স, ভুল করেছে। বিয়ে দিলে কমাস সংসার করার পর আবেগ সেকেন্ডে ভুলে যাবে। প্রেমার সাথে কাল রাতেই কথা হয়েছে। ওকে আমি আগেই বুঝিয়েছিলাম ও মরিচিকায় হাঁটছে, রাস্তাটাও ভুল। ও ভেবেছিল তুমিও ওকে পছন্দ করো, আর যদি না করো তাহলে বাবা ভাইয়ের কথা মতো বিয়ে করে নেবে। এক রাতেই অনেক শুধরে গেছে মেয়েটা। আমাকে ব্যাস জানার জন্যই পাঠিয়েছিল, জেনে গেলাম। এবারে নিশ্চিন্ত, মেয়েটা ভুল করেছে, আবার শুধরেও নেবে। মাঝখান থেকে এত ঝামেলা। যাই হোক, আজ মনে হয় আমরা চলে যাব। আরশি থাকবে। প্রেমার বিয়েটা হয়তো এই সপ্তাহেই হয়ে যাবে। ডেট ফিক্সড হলেই আরশিকে নিয়ে যাব। খেয়াল রেখো ওর। ঘুমাও এখন। শোভামের থেকে কোনো রকম উত্তর বা প্রশ্নের অপেক্ষা না করেই রুম ত্যাগ করতে উদ্যত হলো স্পর্শী। হতবাক হতবিহ্বল হয়ে নিষ্পলক তাকিয়ে রইল শোভাম। আলতো চেঁচিয়ে বলল, বাচ্চা মেয়ে একটা, ওর আবার কিসের বিয়ে দেব? ঠোঁট কামড়ে হাসল স্পর্শী। পরক্ষণেই চোখে মুখে গম্ভীরতা এনে কপাল কুঁচকে বলল, সেটা তো তোমার ভাবার প্রয়োজন নেই। ওর স্বামী আর বাপ ভাই বুঝে নেবে।
এর আগে গিজগিজ করতে করতে বিছানা থেকে উঠল শোভাম। সশব্দে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করলো। জেদের সম্পূর্ণ প্রতিফলন ঘটিয়ে ব্যঙ্গ করে বলল, এতটুকু মেয়ের আবার স্বামী, মাই ফুট। ক্রমশ শরীর জ্বলছে। দাঁতে দাঁত চেপে বলল, বিশ্বাসঘাতক, সব কটা বিশ্বাসঘাতক। রাত কাটতে পারলো না, এর মধ্যেও বিকল্প ভেবে টেবে বিয়ের সিদ্ধান্ত নিয়েও বসে আছে গিরগিটি। স্পর্শী শোভামের রুম থেকে নেমে সোজা বাবার ঘরের সামনে দাঁড়ালো। সামনের চুলগুলোকে সামান্য এলোমেলো করে চোখটাকে ডোলে লাল করে নিল। কপালে বিস্তর চিন্তার ভাঁজ এনে ধাক্কাতে লাগলো দরজা। হতভম্ব হয়ে গেল পিপাসা। দ্রুত দরজা খুলে বিধ্বস্ত মেয়েকে দেখতেই শিউরে উঠলেন। স্পর্শী মাকে দেখতেই নাকে টান দিল। চোখে মুখে অসহায়ত্ব এনে এগিয়ে গেল বিছানার দিকে। বাবা শামসুল সর্দার ইতিমধ্যেই উঠে বসেছেন। হতবাক হয়ে মেয়েকে কিছু বলতে যাবেন, এর আগেই স্পর্শী বলা শুরু করলো। কিছুটা রাগ, অভিমান ও কষ্ট মিলিয়ে গমগমে কণ্ঠে বলল, আব্বু, এটা কোনো কথা? কিভাবে পারলো ভাইয়া এমনটা করতে? বুঝলাম আরশি আর আমার বিয়েতে ও রাজি ছিল না, শিকদারদের পছন্দ করে না, তাই বলে সেই শোধ আমার ওই বাচ্চা ননদটার উপরে তুলবে? তুমিই বলো, একজন মানুষ লাই না দিলে কিভাবে আরেকটা মেয়ে তার রুমে যায়, তাও মাঝরাতে? ধরে নিলাম গেছে, তো ওর কি উচিত ছিল তাড়িয়ে দেওয়া? তা না করে উল্টো ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে সবাইকে দেখিয়েছে। মেয়েটার মান সম্মান সব শেষ। আবেগী মেয়ে, শোভাম ভাইকে পছন্দ করে খুব। আমি ভাইয়াকে বুঝালাম, তুমি যে কথায় কথায় পাভেলকে টানো, আরশি পালিয়ে গেলেও তো পাভেল ওকে ছাড়েনি, বরং সম্মান দিয়ে ঘরে তুলেছে। কিন্তু তুমি কেন প্রেমার এমন অসম্মান করলে? এখন তো স্বীকারও করছো না। আব্বু কোনো উত্তর দিল না আমাকে, বরঞ্চ ধমক দিয়ে পাঠিয়ে দিল। মেয়েটা আবেগী, কালকে ওরা দুই ভাই অনেক বকেছে, মেরেছে। এখন বাড়ি যাওয়ার পর ও বাবা মা বকবে, মারবে, আরও কত কি। যখন শুনবে শোভামও স্বীকার করছে না, তখন আরেক জায়গায় জোর করে হলেও বিয়ে দিতে চাইবে। যদি এত ঝামেলা অপমানের মধ্যে মেয়েটা সুইসাইড করে বসে, তখন প্রেমার ভাবসাব মোটেও ভালো না আব্বু। যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। কাল রাতে তোমার জামাই আর আমি ঘুমাইনি, ওকে আমাদের রুমে চোখে চোখে রেখেছি। তুমি একবার ভাবো, যদি এমন কিছু হয়ে যায় তখন আরশির অবস্থা কি হবে? ও তো অসুস্থ, এখনই এই অবস্থায় ও বাড়ির সাথে সম্পর্ক নষ্ট হলে ও কতটা ভেঙে পড়বে। কেন করলো ভাইয়া এমন? আর কিছু বলতে পারল না স্পর্শী। এর আগেই পিপাসা বিলাপ জুড়ে বসলো। হাই হাই করে বলল, আল্লাহ, আমার মেয়ে দুটোর বিয়ে হতে পারেনি, এর আগেই সংসার ভেঙে যাবে। আপনার ছেলে এমনটা কিভাবে করতে পারলো? ও কি ওর বোনদের কথাও একবারও ভাবেনি? আমার স্পর্শীটার বিয়ে হলো পরশু মাত্র, নায়রটাও শেষ হতে পারলো না এরই মধ্যেই। উত্তেজিত হয়ে পড়লেন শামসুল। ক্রমশ স্পর্শীকে বোঝানোর স্বরে বলল, তুমি চিন্তা করো না মামনি, আমি দেখছি ওই হতচ্ছাড়াকে। বলেই বিছানা থেকে নামতেই হাত চেপে ধরল স্পর্শী। বলল, এখনই যেও না, কথা কাটাকাটি হবে। তোমার জামাইরা বাড়িতে এখনো, শুনলে হুলস্থুল বাঁধবে। আমরা যাওয়ার পরে বুঝিও তোমার ছেলেকে। দরজা খোলার আওয়াজ পেতেই পরশ তাকালো। শীতে কাঁপতে কাঁপতে রুমে ঢুকছে স্পর্শী। দ্রুত পায়ে স্যান্ডেল খুলে ঢুকে পড়ল পরশের কম্বলের মধ্যে। ঠান্ডা পা দুটি ছোঁয়াতেই দাঁত মুখ খিচিয়ে নিল পরশ। বলল, এই সকালে গেছিলে কোনো মহাকার্য উদ্ধার করতে? দুটো আগুন জ্বালাতে। পরশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো। আগুন মানে কোথায় জ্বালিয়েছ? স্পর্শী খেপল, বলল, বাড়িতে। পরক্ষণেই ঝাঝালো কণ্ঠে বলল, বোকা বোকা কথা বলবে না তো। রান্নাঘরে গেছিলাম, দুটো চুলা জ্বালিয়েছি পানি গরম করতে। পরশ আর মাথা ঘামালো না, কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলল, এখন আর শুতে হবে না, ওঠো, ব্যাগ গোছাও, বাড়ি ফিরবো। কুয়াশা মাখানো ভোর। ঘড়ির কাঁটাই তখন 7টা। তবে এখনো দেখা দেয়নি সূর্য।
যেন লজ্জায় মুখ লুকিয়ে বসে আছে সেই কুয়াশার আড়ালে। দেখে মনে হচ্ছে সূর্য কোনো নতুন জামাই, আর এই কুয়াশা হচ্ছে তার লজ্জা লুকানোর রুমাল। নতুন জামাই নামটি মস্তিষ্কে আসতেই মনে হলো এটা পরশ শিকদার। হ্যাঁ, সেও তো সর্দার বাড়ির নতুন জামাই, তবে এর মধ্যে লজ্জার ছিটে ফোটাও নেই। সামান্য আদব কায়দারও চিহ্ন দেখা যায় না। না হলে কেউ এই কুয়াশা মাখা ভোরে রওনা দেয় শ্বশুরবাড়ি থেকে, সেটাও সকালের নাস্তা না খেয়ে। এতবার করে বলার পরেও বসলো না টেবিলে, বরং সবাই ধমকে ধামকে না খাইয়েই রওনা দিয়েছে। শেষে বইয়ের ঝাড়ি খেয়ে না বসেই টেবিল থেকে একটা পোচ ডিম মুখে দিয়ে ভদ্রতা বজায় রেখেছে। এটা ভদ্রতা মোটেও না, এটা একরকমই গোঁড়ামি, জেদ, অসভ্যতা। আর এর শোধও নেবে স্পর্শী। দুনিয়া উল্টে যাক তাই বলে সে না খেয়ে আসবে? অসহ্য। স্পর্শী নিজেও কোনো না কোনো দিন এইভাবেই অপমান করবে। ড্রাইভিং সিটে বসে থাকা পরশ সচেতনতার সাথে গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে তাকাচ্ছে মিররের দিকে। স্পর্শীর অমন ফোলানো মুখ দেখে কটমট করে বলল, মুখটা এমন ভোতা করে বসে আছো কেন? খেয়েছো তো নাকি? ক্রোধ মিশ্রিত চোখে পরশের দিকে তাকালো স্পর্শী। এটা সাধারণভাবে তাকানো নয়, এ যেন অগ্নিপিণ্ডের দগ্ধ কোনো মণি, যার দিকে তাকানোর সাথে সাথে ছাই হয়ে যাবে সব। খিটখিটে মেজাজ নিয়ে বলল, ওটাকে খাওয়া বলে? কুয়োর মধ্যে ডিমটাকে ছোড়া মানেই খাওয়া না, খাওয়ার মধ্যে একটা ভদ্রতা আছে। থতমত খেয়ে গেল পরশ। গাড়ির স্পিড বাড়িয়ে কমিয়ে আহম্মকের মতো বলল, হোয়াট? কুয়ো মানে? আমার মুখটাকে তোমার কুয়ো মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কুয়োই তো। মুখ হলে তো ঠিকই চেয়ারে বসে ভদ্রভাবে 2 মিনিট সময় নিয়ে খেতেন, ওভাবে ফিকতেন না। দাঁতে দাঁত চেপে সহ্য করলো পরশ। বিড়বিড় করে বলল, আমি ওভাবেই খাই। তোর কোনো সমস্যা? না না, আমার সমস্যা হবে কেন? তবে আপনার হতে পারে। ওভাবেই খাবার খান তাই না? বেশ, দেখবই তো আমি। আজীবন ওভাবেই দাঁড়িয়ে মুখে ছুটতে হবে খাবার, চেয়ার আর পাবেন না বসার জন্য। গাড়ি থেমেছে শিকদার বাড়ির সামনে। চাকা থামার সাথে সাথেই প্রেমার হাত ধরে টেনে হুড়হুড় করে হেঁটে গেল স্পর্শী। বাকিদের জন্য কোনো রকম অপেক্ষা না করেই ঢুকে গেল বাড়ির মধ্যে। পরশ ঠোঁটমুখ বিকৃত করে ফেলল। দাঁতে দাঁত চেপে পাভেলের উদ্দেশ্যে বলল, দেখেছিস? একে দেখে মনে হচ্ছে ও নতুন বউ, পরশু বিয়ে হয়েছে। এর মধ্যে পা দেখেছিস? যেন উঠছে। একটু তো মুখে লাগাম লাগা উচিত। নতুন বউ তুই ধীরে ধীরে নিজের রূপ দেখা। তা না, কবুল বলার পর থেকে শুরু করে দিয়েছে। কি বিয়ে করলাম এটা? থমকে দাঁড়িয়ে পড়ল স্পর্শী। পা থেমে গেল মুহূর্তেই। ঘাড় ঘুরিয়ে শান্ত চোখে তাকালো পরশের দিকে। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল পরশ। পাভেল কণ্ঠকে চাপিয়ে বলল, এবারে সামলা। শুকনো ঢোক গিলল পরশ। বলল, আমার মনে হচ্ছে কিছু শোনেনি। আসতেই তো বললাম। চলে গেল স্পর্শী। ড্রয়িং রুমের গায়ে চাদর পেঁচিয়ে সোফায় বসে ধোয়া ওরা চা খাচ্ছেন আমজাদ শিকদার। পাশেই বসে আছেন পিয়াসা। দুজনেরই মনোযোগী দৃষ্টি টিভির দিকে। হঠাৎই অসময়ে বাড়ির ভেতর স্পর্শীদের প্রবেশ করতে দেখতেই উঠে দাঁড়ালো পিয়াসা। দ্রুত পায়ে এগিয়ে এসে মেয়ে বৌমাকে দেখলেন। চিন্তিত কণ্ঠে বললেন, এ কি, তোমাদের না আরও 2 দিন পর ফেরার কথা ছিল? গতকাল সন্ধ্যায় তো গেলে। এর মধ্যে কি হয়েছে? চোখ মুখ ফ্যাকাশে কেন? স্পর্শী প্রেমার দিকে তাকালো। মেয়েটা যেন ভয়ে গুটিসুটি পাকিয়ে দলা হয়ে দাঁড়িয়ে আছে। বলল, আম্মু, প্রেমা একটু ক্লান্ত, আমিও ব্যাগটা রেখে আসি। আপনার ছেলেরা পেছনেই আছে, আসুক সবাই, আসছি। এরপর ননদকে নিয়ে ত্রস্ত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল স্পর্শী। প্রেমার রুমে ঢুকে দরজা চাপিয়ে বিছানায় বসলো। পাশে বসিয়ে শান্ত কণ্ঠে বলল, আব্বু, আম্মুকে আমি বুঝিয়ে বলবো, তবে তুমি কোনো উল্টাপাল্টা কিছু করবে না, চুপচাপ রুমে বসে থাকবা। প্রেমার রুম ত্যাগ করে নিজের রুমের দিকে এগিয়ে গেল স্পর্শী। ব্যাগ রেখে ধীর পায়ে আবারও নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এখন পিন পিনে নীরবতা বিরাজমান। স্পর্শী সুচতুর দৃষ্টিতে সেদিকে তাকিয়ে দেখল। পাভেল নিচু কণ্ঠে কিছু বলছে তার বাবার উদ্দেশ্যে।
হঠাৎই দিশেহারা হয়ে উঠলেন আমজাদ শিকদার। রেগে মেগে আগুন হয়ে গেলেন নিমেষেই। পুরো মুখশ্রী জুড়ে রক্তিম আভা বিরাজমান। তেড়ে উঠতে লাগলো সিঁড়ির দিকে। মুহূর্তেই সামনে বাধা হয়ে দাঁড়ালো স্পর্শী। ক্রুদ্ধ হয়ে ছেলে বৌমার দিকে চোখ গরম করে তাকালেন আমজাদ, কিন্তু স্পর্শী সরল না। তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। দুটো সিঁড়ি পেরোতেই হাত ধরে বসলো স্পর্শী। কাকুতি নিয়ে নরম গলায় শুধালো, আব্বু দয়া করে রাগের মাথায় এমন কিছু করবেন না যাতে পরবর্তীতে সেটা নিয়ে আফসোস করতে হয়। ঘুরে পেছনে তাকালেন আমজাদ। ভ্রু কুচকে তাকাতেই স্পর্শী তার দিকে এগিয়ে বলল, আব্বু প্রেমা যেটা করেছে সেটা 100 বার ভুল, কিন্তু এটা নিয়ে এমন চিল্লাচিল্লি রাগারাগি মারামারি করলে কি কোনো সমাধান আসবে? গত রাতে পাভেল মেরেছে ওকে। আপনার বড় ছেলে বারবার তেড়ে গেছে, অপমান করেছে, বকেছে। একটা বার ঠান্ডা মাথায় ভাবুন, ও ছোট না, তবে অবুঝ। কাল সারা রাত ঘুমায়নি, ওকে পাহারা দিতে হয়েছে, কারণ ও খুবই আবেগপ্রবণ ছিল। আপনিই বলুন, রাগের মাথায় ওকে মারলে বা বকা দিলে তারপরে যদি কিছু উল্টাপাল্টা কাজ করে তখন কিভাবে নিজেদের সামলাবেন? আমজাদ শিকদার চোখ ঘুরিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন। সাথে সাথে স্পর্শী আবারও বলতে শুরু করলো, আব্বু ও এমনিতেই অনেক লজ্জা পেয়ে আছে, আপনি বরং আম্মুকে পাঠান। ও ঠিক কি চায়, কি জন্য এমন বোকামি করেছে সেটা জানুন। এরপর ওর চিন্তা যদি সৎ হয় তাহলে আপনি সেই বিষয় নিয়ে ভাবুন, দেখুন, সিদ্ধান্ত নিন। কিন্তু এভাবে মাথা গরম করে কিছু করলে উল্টো বিষয়টা বিদঘুটেভাবে ছড়িয়ে যাবে। একটু থেমে, আমি বরং প্রেমার কাছে যাই, ওকে একা ছাড়া ঠিক হবে না। মাত্রই দেখলাম ভেতর থেকে দরজাটা আটকিয়েছে। আপনি ঠান্ডা মাথায় ভাবুন, আপনার ছেলেদের বয়স কম, মাথা খারাপ, রক্ত গরম, কিন্তু আপনি ছেলে মানুষ নন। আপনার মেয়ের ব্যাপারে, তার ভালোর ব্যাপারে নিজের মন দিয়ে যাচাই করবেন, রাজনীতির ট্রিক্স দিয়ে নয়। স্নিগ্ধ দুপুর শীতের এই মৌসুমে কাঠখোট্টা চৌচির হওয়ার মতো তাপ দেওয়া সূর্যটার আলোটাও যেন নরম স্নিগ্ধ। চারপাশে তার জালের মতো বিস্তার করছে উষ্ণ রশ্মি, যেগুলোর প্রতিফলনে মানব জীবন হচ্ছে আরামপ্রদায়ক। এমনই এক শান্ত দুপুরে নিজের শুষ্ক রাগী গ্রীষ্মের চৌচির হওয়া মাঠের ন্যায় উত্তপ্ত মেজাজ নিয়ে শোভামের রুমে হাজির হলেন শামসুল সর্দার। বারুদের মতো চলে উঠে আগে পিছে কিছু না বলেই বললেন, তো এখন তোমার উদ্দেশ্যটা কি? মেয়েটাকে তো এই বয়সেই হোঁচট খাওয়ালে নিজের উদ্দেশ্য সাধনের জন্য। এখন এর প্রভাব আমার মেয়ে দুটোর উপর পড়েছে। শোভামের মন মেজাজ আজ অকারণেই ভালো নেই। কেন ভালো নেই সেটা সে জানে না, তবে ভালো নেই। এমন রুক্ষ শুষ্ক মেজাজের মধ্যে বাবা এসে যেন ঠান্ডা পানি ছেড়ে দিলেন। মুহূর্তেই ফুঁসে উঠল সে, বিরক্তি নিয়ে বলল, আমি আবার কি করেছি? উল্টো পাল্টা কিছু বলো না, ভালো লাগছে না। এমন মেয়েটা খুব ছোট, তোমার লজ্জা হওয়া উচিত। এই শিক্ষা কি দিয়েছি আমি? চমকে তাকালো শোভাম। কিছু বলার প্রয়াস করে উঠতেই আবারও শামসুল বলল, এমন একটা কাজ করার আগে এর নেগেটিভ সাইড ভেবে রাখা উচিত ছিল। মেয়েটা কাল রাত থেকেই গম্ভীর হয়ে আছে। যদি সুইসাইড করে বসে তোমার রিজেকশন পেয়ে, তখন? শোভাম চমকালো, পরক্ষণেই শান্ত কণ্ঠে বলল, কিছু হবে না। হলে তখন কি করবে? আমার একটা সম্মান আছে। অপরাধ যেহেতু করেছো, তাহলে প্রায়শ্চিত্ত করা উচিত। তুমি বিয়ে করবে ওকে, এটাই ফাইনাল। বিষয়টা গুরুতর। এটা নিয়ে ছেলে মানুষই বা হুটহাট কোনো কাজ করার ফল মোটেও সুবিধাজনক হবে না। মস্তিষ্ক ঠান্ডা করে বেশ অনেকক্ষণ বসে বিষয়টা নিয়ে ভাবল। নানা রকমের ছক কষে সেটার অবিসম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো নির্ণয় করলো। এরপর সময় নষ্ট না করেই ত্যাগ করলো কক্ষ। ত্রস্ত পায়ে গম্ভীর ভঙ্গিতে গিয়ে বসলো সোফায়। বাবা শামসুল সর্দার সেখানেই বসে আছেন। ছেলেকে দেখতেই তিনি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালেন। কিছু মুহূর্ত তাকিয়ে বাবাকে দেখে বুঝে নিল তার মনোভাব। এরপর শান্ত আওয়াজে বলল, আব্বু টিভিটা বন্ধ করো, কথা বলতে এসেছি। শামসুল সর্দার ছেলের দিকে না ফিরেই গম্ভীর স্বরে জবাব দিলেন, বললেন, বলো।
নড়ে চড়ে বসল শোভাম। এরপর কণ্ঠে নমনীয়তা এনে বাবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে মারল। বলল, তোমার কি মনে হয় পরশ শিকদারের ওপর শোধ তুলতে ওর বোনদের সাথে এ ধরনের কোনো ঘৃণ্য কাজ করব? জবাব দিলেন না শামসুল। কিছু মুহূর্ত চুপ থেকে বলল,